যদি আপনার দ্রুত চুল পড়ে যায়, হাত পায়ের নখ খারাপ হয়ে যায়, অর্থাৎ নখগুলো সাদা এবং দ্রুত ভেঙে যেতে দেখা যায়, শরীরের মধ্যে সবসময় ক্লান্তি, দুর্বলতা, অলসতা লেগে থাকে, কোনো কিছুই করতে ভালো লাগে না, বরফ চিবিয়ে খাওয়ার ইচ্ছা অনুভূত হয়, অনেক সময় হাত পায়ের মধ্যে একটা ঠান্ডা অনুভূতি থাকে, বুক ধড়ফড়, হাঁপিয়ে ওঠা, মাথা ঘোরানো বা বারবার পা নাড়ানোর ইচ্ছা, যেটাকে রেস্টলেস লেগ সিনড্রোম বলা হয়ে থাকে, এই ধরনের যে সিমটমস বা লক্ষণগুলো আছে এইগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে নিশ্চিত বুঝবেন আপনার শরীরে রক্তের পরিমাণ কম আছে, অর্থাৎ এক্ষেত্রে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে, এটা বোঝানো হচ্ছে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু ম্যাজিক্যাল উপায়ের কথা বলবো যেগুলোর সাহায্যে আপনারা মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে শরীরে যে রক্তের পরিমাণ কম আছে তথা হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে সেই ঘাটতিকে খুব সুন্দরভাবে পূরণ করতে পারবেন উইথাউট এনি সাপ্লিমেন্টেশন। সাপ্লিমেন্ট করে কি আপনার কনস্টিপেশন তৈরি করে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি করে। এছাড়া দীর্ঘমেয়াদী অর্থাৎ 3 মাসের থেকে বেশি যদি আপনি সাপ্লিমেন্ট নেন সেক্ষেত্রে শরীরে নানা রকম সমস্যা তৈরি হতে দেখা যায়। এই সব উপায়গুলোর মাধ্যমে শুধু যে আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে তাই না, সঙ্গে সঙ্গে আপনার শরীরে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদাও যথাযথভাবে পূরণ হবে। আচ্ছা, হিমোগ্লোবিনটা কি? এই হিমোগ্লোবিন জিনিসটাকে জানার আগে আমাদের শরীরে রক্ত কি, রক্ত কোথায় তৈরি হয়, রক্তের স্টোরেজ কোথায় হয়, রক্ত কিভাবে কাজ করে, কি কি কাজ করে এবং রক্তের যে উপাদানগুলো আছে সেইগুলো সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা রাখা অত্যন্ত জরুরি। দেখুন, আমাদের যে হাড়গুলো আছে, যারা নন ভেজিটেরিয়ান আছেন, যখন হাড় ভাঙা হয় হাড়ের মধ্যে জালিকা টাইপের এক ধরনের জায়গা থাকে রেড কালারের, সেই জায়গাটাকে বলা হয় বোন ম্যারো। এই বোন ম্যারোতে কিন্তু আমাদের রক্ত তৈরি হয়। অনেকের ধারণা আছে যে আমাদের ব্লাডের স্টোরেজ হয় হার্টের মধ্যে, কিন্তু এটা হার্টের মধ্যে স্টোরেজ হয় না। যদি পুরো ব্লাডটা হার্টের মধ্যে স্টোর হয় সেক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমাদের প্লিহা বা স্প্লিন বলে একটি অর্গান আছে, সেই অর্গানটিতে কিন্তু রক্তের স্টোরেজ হয় বা জমায়েত হয়। এইবার আপনাদের বলি যে রক্তের কাজ কি, রক্ত আমাদের শরীরে কি কি কাজ করে থাকে। প্রথম কথা হচ্ছে রক্ত আমাদের গোটা শরীরে সার্কুলেট করে। রক্ত ভ্রাম্যমান, শরীরের প্রত্যেকটা প্রান্তে কিন্তু রক্তের আনাগোনা আছে। রক্ত যত সার্কুলেট করে তত কিন্তু একটা টেম্পারেচার ক্রিয়েট হয়। তাই আমাদের শরীরের টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস আমাদের শরীরের তাপমানকে খুব সুন্দরভাবে বজায় রাখতে সাহায্য করে। আমরা যে সমস্ত খাবার দাবার খাই সেই খাবার দাবার থেকে আমরা যে পুষ্টি পদার্থগুলো পাই সেই সব পুষ্টি পদার্থগুলোকেও আমাদের শরীরের প্রত্যেকটা কোনা কোনায়, প্রত্যেকটা কোষ কলা পর্যন্ত পৌঁছে দেয় রক্ত। যেমন আমরা যদি কোনো মেডিসিন খাই সেই মেডিসিনটাও কিন্তু আমাদের রক্তের মাধ্যমে গোটা শরীরের যে জায়গায় ইনফেকশন আছে, যে জায়গায় পেন আছে সেই জায়গায় গিয়ে কাজ করে। এছাড়া এই রক্তই কিন্তু আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের লেনদেন প্রক্রিয়াটাকে করে থাকে। আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন পৌঁছে দেয় এবং সেই জায়গায় যে মেটাবলিক সিস্টেম চলার ফলে কার্বন ডাইঅক্সাইড উদ্ভূত হয় সেই কার্বন ডাইঅক্সাইডকে আবার আমাদের লাংস পর্যন্ত পৌঁছে দেয়। এছাড়া আমাদের শরীরে এইসব মেটাবলিক সিস্টেম থেকে যেসব ওয়েস্টেজ তৈরি হয়, যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, এই জাতীয় যে ওয়েস্টেজগুলো আছে এইগুলোকে ব্লাড কিন্তু কিডনি পর্যন্ত পৌঁছে দেয় এবং কিডনি তার ডায়ালিসিস সিস্টেমের মাধ্যমে এই বজ্র পদার্থগুলোকে শরীর থেকে বাইরে বের করে দেয়। তো আপনারা বুঝলেন যে রক্ত আমাদের শরীরে ঠিক কিভাবে কাজ করে। এইবার আপনাদের বলবো আমাদের দেহের মধ্যে যে রক্ত আছে এর দুটো পার্ট আছে, একটি হলো সলিড পার্ট আর একটি হলো লিকুইড পার্ট। লিকুইড পার্টটা হচ্ছে 65% মতো, এই লিকুইড পার্টটা হচ্ছে প্লাজমা। এটা ইউলোইস এক ধরনের লিকুইড হয়, অর্থাৎ হালকা হলুদাভ এক ধরনের লিকুইড হয়ে থাকে। এবং যে গাঢ় ভাগটা আছে অর্থাৎ রক্তের যে মূল উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট। ঠিক আপনারা যেভাবে শরবত তৈরি করেন, শরবতের মধ্যে জল থাকে এবং তার মধ্যে চিনি দিয়ে সেটাকে গুলে দেওয়া হয়, রক্তের ক্ষেত্রেও ঠিক একই জিনিস হয়ে থাকে। এই যে গাঢ় পদার্থগুলো আছে এগুলো হচ্ছে রক্তের কণা এবং বাকিটা থাকে জল। রক্তের সলিড পার্টের মধ্যে থাকে আয়রন, হিমোগ্লোবিন এবং আরবিসি। একটা আরবিসির মধ্যে 27 কোটি করে হিমোগ্লোবিন থাকে। আর যখনই আপনার শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি হবে তখনই কিন্তু আরবিসির পরিমাণ কমে যাবে, আর আরবিসির পরিমাণ কমে গেলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে। তখনই আপনার শরীরে এই যে সিমটমস বা লক্ষণগুলোর কথা কিছুক্ষণ আগে আমি বললাম, এইসব লক্ষণ বা সিমটমসগুলো আপনার শরীরে দেখা দেবে। এরপরে আসছে ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল। এর মধ্যে থাকে লিম্ফোসাইট এবং মোনোসাইট।
ধরুন আপনার শরীরে কোনো মশা বা কোনো পোকা বা কোনো কীট পতঙ্গ কামড়ালো, সেই জায়গায় একটু জীবাণু ঢুকে গেল বা ব্যাকটেরিয়া ঢুকে গেল, তখন কিন্তু আমাদের শরীরের যে সিস্টেম আছে, আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে, সে আমাদের ব্রেনের মধ্যে একটি মেসেজ দেবে যে ওই জায়গায় ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়েছে। তখন আমাদের ব্লাড কিন্তু লিম্ফোসাইটকে খবর দেবে এবং লিম্ফোসাইট এসে ওই সব জীবাণুগুলোকে ধ্বংস করে দেবে। তখন সেই জায়গার মধ্যে কিন্তু ধ্বংস হয়ে যাওয়া জীবাণুগুলোর একটা প্যাচেস বা একটা পুঁজ টাইপের জিনিস তৈরি হবে। তখন ওই পুঁজটাকে খেয়ে নেওয়ার কাজ করে কিন্তু মনোসাইট। তাই লিম্ফোসাইট এবং মনোসাইট কিন্তু আমাদের শরীরে জীবাণুগুলোকে এইভাবে ধ্বংস করে এবং ক্লিয়ার করে। এইগুলো আমাদের ডব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকার কাজ। আরেকটি পড়ে আছে, সেটি হলো প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকা। দেখবেন যাদের ডেঙ্গু হয় তাদের ক্ষেত্রে প্লেটলেটের পরিমাণ কমে যেতে দেখা যায়। যখন আপনার শরীরে 2 লাখ থেকে 2.5 লাখের উপরে প্লেটলেট থাকবে, তখন কিন্তু আপনি খুব মজবুত এবং শক্তিশালী ও তরতাজা থাকবেন, শরীরের মধ্যে ফুল এনার্জি থাকবে। যখনই 1.5 লাখের নিচে প্লেটলেট কাউন্ট কমে যাবে, তখন কিন্তু আপনি এক পা চলতে গেলেও হাঁপিয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, সবসময় শুয়ে পড়তে বা বসে পড়তে ইচ্ছে করবে। সুতরাং আপনারা বুঝলেন যে রক্ত কী জিনিস, কোথায় তৈরি হয়, কিভাবে স্টোরেজ হয়, কি কি কাজ করে, এর যে উপাদানগুলো আছে সেইগুলো কি কি কাজ করে বা কি কি আছে। এইবার আপনাদের বলবো, আমাদের শরীরে যে হিমোগ্লোবিনের পরিমাণ তথা রক্তের পরিমাণ কমে যায় বা আয়রনের ডেফিসিয়েন্সি হয়ে যায়, এটা তো জন্মগতভাবে হয় না। এটা আমরা যখন বড় হই তারপর আস্তে আস্তে আমাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি হয় বা হিমোগ্লোবিনের মাত্রা কমে। এর কিছু মেজর কারণ আছে। আপনাদের একটি ছোট্ট করে আমি গল্প শোনাই। একটি বালতির মধ্যে আপনি প্রতিদিন জল ঢালছেন, কিন্তু সেই বালতিটার মধ্যে 4-5টা ছিদ্র আছে, সেটা আপনি লক্ষ্য করেননি বা দেখার চেষ্টা করেননি। আপনি চাইছেন যে সেই বালতিটার মধ্যে সম্পূর্ণভাবে ভর্তি জল থাকুক, কিন্তু জল দেওয়ার পরেও আপনি কিছুদিন বাদে দেখছেন 4-5 দিন বাদে আবার জলটা অর্ধেক হয়ে গেছে। সুতরাং আপনি চাইছেন বালতিটাতে সম্পূর্ণ জল থাকুক, কিন্তু সেই জলের পরিমাণ কমে গেছে। যতক্ষণ না সেই ছিদ্রগুলোকে ডিটেক্ট করা হচ্ছে বা খোঁজা হচ্ছে, সেগুলোকে রিপেয়ার করা হচ্ছে, ততক্ষণ কিন্তু ওই বালতিটার মধ্যে সম্পূর্ণ অর্থাৎ ভর্তি জল থাকবে না, আপনি চেষ্টা করলেও পারবেন না। তাই আমাদের শরীরে যখন রক্তের পরিমাণ কমে যায় তথা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, সেই কারণ বা কজগুলোকে ডিটেক্ট করা অত্যন্ত জরুরি। আর এর কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে যেগুলো আপনাদের বলবো। 1 নম্বর হচ্ছে, আমাদের পেটের মধ্যে বা স্টমাকের মধ্যে যে অ্যাসিড আছে তার পিএইচ লেভেলটা খারাপ হয়ে যাওয়া। আমাদের স্টমাকের মধ্যে যে অ্যাসিডটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অর্থাৎ ফুলি অ্যাসিডিক হতে হবে, কড়া হতে হবে, যেন সে আমাদের খাবার দাবারকে সম্পূর্ণভাবে পোড়াতে পারে বা জ্বালাতে পারে বা হজম করাতে পারে। যখন এই অ্যাসিডের পিএইচ খারাপ হয়ে যাবে, অর্থাৎ এটা ক্ষারীয় হয়ে যাবে, অ্যালকালাইন হয়ে যাবে বা নিউট্রাল হয়ে যাবে, তখন কিন্তু আমাদের শরীরে আমরা যে খাবার দাবারগুলো খাবো, সেই খাবার দাবার থেকে আয়রনের অ্যাবজর্পশন হবে না, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট যাবতীয় যে পুষ্টি তত্ত্বগুলো আছে সেইগুলোর শোষণ কিন্তু সঠিকভাবে হবে না, সেইগুলো আমাদের শরীরে ঘাটতি তৈরি করবে। আর যখনই আমাদের স্টোমাকের মধ্যে যে অ্যাসিডটা আছে সেটার পিএইচ লেভেলটা খারাপ হয়ে যাবে, সেটা অ্যালকালাইন বা ক্ষারীয় হয়ে যাবে, তখন কিন্তু আমাদের স্টোমাকের ওপর একটি স্পিংটার থাকে, সেই স্পিংটারটা লুজ হয়ে যাবে। কারণ স্টোমাকের মধ্যে যদি অ্যাসিড থাকে তবেই কিন্তু সেটা বন্ধ থাকবে। যখন অ্যাসিডটা অ্যালকালাইন হয়ে যাবে, তখন নার্ভাস সিস্টেমের মাধ্যমে ওই স্পিংটারটাকে খোলার নির্দেশ দেওয়া হবে, কারণ তারা জানবে যে স্টোমাকের মধ্যে অ্যাসিড নেই, স্পিংটারটা ধরে রাখার বা এঁটে রাখার কোনো কাজ নেই, স্পিংটারটা ঢিলে হয়ে যাবে। তখন কিন্তু আমাদের অ্যাসিড রিফ্লাক্স হবে, টক ঢেঁকুর উঠবে, নানা রকম সমস্যা হতে দেখা যায়। তাই আমাদের স্টোমাকের অ্যাসিডটাকে কিন্তু কড়াভাবে এর পিএইচ লেভেলটাকে বজায় রাখা অত্যন্ত জরুরি। আর এই পিএইচ লেভেলটাকে বজায় রাখার জন্য প্রাকৃতিকভাবে অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়া যেতে পারে। আপনি খালি পেটে খেতে পারেন বা ভরা পেটে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেও খেতে পারেন। অ্যাপেল সাইডার ভিনিগার যদি প্রতিদিন 1 চামচ করে খান, বা যখন আপনার গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং, ইনডাইজেশনের সমস্যা হচ্ছে তখনও যদি খান, এই অ্যাসিডের যে অ্যাসিডিক ভাবটা এটা সুন্দরভাবে বজায় থাকবে। বা আপনারা লেবু খেতে পারেন, প্রতিদিন লেবু জল সকালে খেতে পারেন। প্রতিদিন সকালে লেবু জল খেলেও আমাদের পেটের এই যে অ্যাসিডিক ভাবটা এটা সম্পূর্ণভাবে বা ভালোভাবে বজায় থাকে। 2 নম্বর হচ্ছে, এই যে অ্যাসিডের পিএইচ লেভেলটা খারাপ হয়ে যায়, এটার কারণে আমরা যে খাবার দাবার খাই সেই খাবার দাবার থেকে ভিটামিন B12 এর শোষণটা হয় না বা অ্যাবজর্পশন হয় না। আর এই ভিটামিন B12 এর মাত্রা যদি কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি হয়ে যায়, আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে দেখা যায়। কারণ ভিটামিন B12 এমন এক ধরনের ভিটামিন যেটার
ফলে আমাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিনের প্রোডাকশানে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ড অর্থাৎ অতিরিক্ত মাসিক ঋতুস্রাব যদি হয় সেক্ষেত্রে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে দেখা যায়। এর জন্য আবার বিভিন্ন রকম কারণ আছে, যেমন তাদের বাচ্চার ঘরে বা জরায়ুর মধ্যে পলিপ থাকতে পারে বা ফাইব্রয়েড থাকতে পারে বা এন্ডোমেট্রিওসিসের সমস্যা থাকতে পারে। এই সব সমস্যাগুলোকে আগে নিরাময় করতে হবে চিকিৎসার মাধ্যমে। শুধু সাপ্লিমেন্টেশন নিলে কিন্তু কোনো কাজ হবে না এবং এইটার কোনো রকম সেন্স নাই বা এর কোনো রকম দরকার নাই। রোগটাকে সারালেই কিন্তু শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা বরাবর বজায় থাকবে। এরপরের পয়েন্টটি হলো আলসার। যাদের আলসারের সমস্যা আছে সেক্ষেত্রে ব্লিডিং হয়, এক্ষেত্রেও কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা ক্রমশ কমতে থাকে। আলসারের সমস্যার ক্ষেত্রে সবথেকে ভালো প্রাকৃতিক উপাদান হলো বাঁধাকপি। আপনারা বাঁধাকপি খেতে পারেন, এতে কিন্তু আলসার খুব দ্রুত রিপেয়ার হতে দেখা যায়। যাদের ক্ষেত্রে অর্থো পাইলসের সমস্যা আছে, অ্যানাল ফিসারের সমস্যা আছে, সেই সব জায়গা থেকে যদি ব্লিডিং হয় সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে দেখা যায়। এছাড়া কিছু অ্যান্টিবায়োটিক্স আছে ডাক্তারবাবুরা আপনাদের দিয়ে থাকেন। এই অ্যান্টিবায়োটিক্স খাওয়ার ফলেও কিন্তু আমাদের শরীরে আয়রনের যে শোষণটা আছে সেটা কমে যেতে দেখা যায়। অনেক সময় এই ধরনের কেস অনেক পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক্স চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু আপনার শরীরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। শেষ যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো যাদের গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে। লিভারের নিচে একটি ছোট্ট যন্ত্র থাকে যেটাকে বলা হয় গল ব্লাডার, আর আমাদের পিত্ত বা বাইল এসে গল ব্লাডারে জমা হয়। যাদের গল ব্লাডার স্টোন হয় সেক্ষেত্রে কিন্তু এই গল ব্লাডারটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। যাদের গল ব্লাডারের সার্জারি আছে সেই সমস্ত ক্ষেত্রে বাইলের প্রোডাকশান অনেক সময় কমে যেতে দেখা যায়, অর্থাৎ পিত্তরস তৈরির পরিমাণ কমে যায়। লিভার পিত্তরস কম পরিমাণে তৈরি করে বা তৈরি করলেও সেটা কিন্তু ডাইরেক্ট ছেড়ে দেয়। এক্ষেত্রে আমাদের যে হজম প্রক্রিয়ার সিস্টেমটা আছে সেই জায়গা থেকে ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো আছে, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এগুলো ফ্যাট সলিউবল ভিটামিন এবং এইগুলোকে মূলত আমাদের পিত্ত ডাইজেস্ট করে বা আমাদের শরীরে শোষণ করে, কাজের উপযোগী করে। এইগুলো যখন শোষণ হবে না বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জায়গায় ভিটামিন বি12-এর শোষণ কমে যাবে, আয়রনের অ্যাবজর্পশন কমে যাবে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা তৈরি হয়, যে কারণের জন্য আমাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সি হয়, রক্তাল্পতার সমস্যা হয় এবং ধীরে ধীরে হিমোগ্লোবিন কমে যেতে দেখা যায়। সুতরাং আপনারা বুঝলেন কি কি মেজর কজ আছে যে কজগুলোর জন্য আমাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি হয় বা হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এইবার আপনাদের বলবো যে সলিউশন কি বা এই সমস্ত সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। 1 নম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো সজনে পাতা অর্থাৎ মোরিঙ্গা লিভস। এই সজনে পাতার মধ্যে এত বেশি পরিমাণে আয়রন থাকে এবং বিভিন্ন রকম মিনারেল থাকে যেগুলো আমাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সিকে খুব দ্রুত বাড়াতে সাহায্য করে। সজনে পাতাকে আপনারা রান্না করে, ভেজে বা বিভিন্ন ফর্মে সজনে পাতাকে প্রতিদিন নিতে পারেন বা সজনের যে ডাঁটা আছে সেটাকেও আপনারা খেতে পারেন। অনেকে করেন কি সজনের পাতাকে খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে সেটাকে পাউডার ফর্মে তৈরি করে সেটাকেও প্রতিদিন 1 থেকে 1.5 চামচ করে খান। এটা খুবই উপকারী, অত্যন্ত কাজের এবং গবেষণা বলছে সজনে পাতাকে আপনি যদি প্রতিদিন সেবন করতে পারেন এত দ্রুত গতিতে আমাদের শরীরে আয়রনের মাত্রা বাড়ে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে যে আপনি কল্পনাও করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে তেলহীনভাবে ভাজা ছোলা, অর্থাৎ তেল ছাড়া যে ছোলা ভাজা হয় সেই ভাজা ছোলা আপনি প্রতিদিন বিকালে 2 থেকে 3 মুঠো চিবিয়ে খাবেন এবং তার সঙ্গে যদি 1 থেকে 2 টুকরো করে গুড় খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে আয়রনের মাত্রা খুব দ্রুত বাড়বে। এমনকি 10 থেকে 15 দিনের মধ্যে আপনার শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি পূরণ হবে বা ফুলফিল হবে, আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা খুব দ্রুত বেড়ে যাবে। এছাড়া গ্রামেগঞ্জে কুলেখাড়া পাতা, ডুমুর বা পালং শাক বা এনি গ্রিন লিফি ভেজিটেবলস যেগুলো আছে সেগুলোকে নিয়মিত আপনারা শাকসবজি হিসাবে বা রান্না করে খেতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরে খুব বেশি পরিমাণে আয়রন যাবে এবং দ্রুত আপনার শরীরে আয়রনের ডেফিসিয়েন্সিটা পূরণ হবে এবং হিমোগ্লোবিনের মাত্রাও সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বাড়বে। আপনাদের আগেই বলেছি যে আমাদের স্টোমাকের যে অ্যাসিডটা আছে তার পিএইচ লেভেলটা যদি খারাপ হয়ে যায় আয়রনের শোষণটা কমে যাবে। অবশ্যই কিন্তু আপনাকে পাতি লেবু খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। এই পাতি লেবুর রস আপনি যদি প্রত্যেকটা খাবারের সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে খান সেক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স ভিটামিন সিটা আমাদের শরীরে যাবে এবং এটা আয়রনের শোষণকে বাড়াতে সাহায্য করবে।
যদি আপনি ভিটামিন সিকে সাপ্লিমেন্ট হিসাবে নেন সেক্ষেত্রে কিন্তু সেইভাবে কাজ হবে না, কারণ এটা শুধুমাত্র অ্যাসকর্বিক অ্যাসিড হয়ে থাকে। তাই প্রাকৃতিকভাবে আপনাকে ভিটামিন সিটা নিতে হবে, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপযোগী এবং কাজের। প্রতিদিন যদি একটি করে বেদানার রস বের করে খেতে পারেন বা এর জুস তৈরি করে খেতে পারেন, আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বাড়ে। বা প্রতিদিন 1 গ্লাস করে যদি বিটরুটের জুস খেতে পারেন, এটাও খুবই কাজের আমাদের শরীরে হিমোগ্লোবিন বা আয়রনের মাত্রাকে বাড়ানোর জন্য। সর্বশেষে আপনাদের বলবো, আমাদের গ্রামে গঞ্জে বা শহর মফস্বলে যেসব আগাছা মাছ পাওয়া যায়, যেমন শিঙি, মাগুর বা কই, এই জাতীয় মাছ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, যেগুলো আমাদের আয়রনের ডেফিসিয়েন্সিকে দ্রুত বাড়াতে সাহায্য করে, হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে। যদি আপনাকে সাপ্লিমেন্টেশন নিতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো একজন ফিজিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মতেই কিন্তু আপনি সাপ্লিমেন্ট নেবেন না, এবং সাপ্লিমেন্ট যদিও নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে আয়রন উইথ ভিটামিন সি কম্পোজিশনের যেসব সাপ্লিমেন্টেশন আছে সেইগুলো অবশ্যই আপনাকে নিয়মিত দিতে হবে, এবং অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। তার পরামর্শ অনুযায়ী এই রকম সাপ্লিমেন্ট আপনি প্রতিদিন খাবেন। সেক্ষেত্রে আপনার শরীরে কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সি তথা হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত গতিতে বাড়বে। তো বন্ধুরা, আশা করছি আজকে এই ভিডিওর মধ্যে আমাদের শরীরে রক্তাল্পতার সমস্যা কেন হয়, কি কি কারণ আছে, এবং রক্তাল্পতার জন্য আমাদের শরীরে কি কি সিমটমস বা লক্ষণ দেখা যায়, কি কি আমাদের শরীরে কষ্ট হয়, আমাদের শরীরে রক্তের কাজ কি, আর কি কি ফাংশন আছে, এর উপাদান কি কি, এবং কিভাবে খুব সহজেই 10 থেকে 15 দিনের মধ্যে উইদাউট এনি সাপ্লিমেন্টেশন আপনি আপনার রক্তাল্পতার সমস্যা তথা আয়রন ডেফিসিয়েন্সি তথা হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, এবং এই ধরনের বিষয়ভিত্তিক ডিটেল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটিকে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।